সুগা বসে আছে। তখনই জিন তাকে ফোন দিল আর বলল, সুগা, আমি সেই মেয়েটাকে দেখতে চাই যে মেয়েটা আমার ছেলের জীবন বাঁচিয়েছে। সুগা তখন বলল, জি ম্যাডাম, আসলে ও তো আমার খালাতো বোন। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো ভালোই হলো। তুমি তোমার খালাতো বোন, নাম কি মেয়েটার? নাম তে। ওকে নিয়ে আমার বাসায় চলে আসো, আমিও দেখব আমার ছেলেকে বাঁচিয়েছে এমন কোন সাহসী মেয়ে। কিছুক্ষণ পর সুগা তেকে নিয়ে জাঙ্কুকের বাসায় গেল। তে অনেক বেশি খুশি, এই প্রথমবার সে তার মন্ত্রী মশাইয়ের বাসায় যাচ্ছে। তার উপর তার হবু শ্বশুর শাশুড়ির সাথে দেখাও করবে সে। সুগা তাকে রাস্তার মধ্যে বুঝিয়ে এনেছে সে যেন জিন আর আরেমের সামনে কোনো রকমের উল্টাপাল্টা কাণ্ড কারখানা করে না বসে, না হয় কিন্তু সুগার মান সম্মান সেখানে থাকবে না। তে চুপচাপ বসে আছে। জিন তখন তাকে দেখে বলল, বাহ, তুমি তো খুব সুন্দর দেখতে। তা তুমি আমার ছেলেকে যে বাঁচালে, তোমার ভয় করলো না যদি এই গুলিতে তোমার কিছু হয়ে যেত? তে তখন বলল, আমি আমার মন্ত্রীমশাইকে অনেক ভালোবাসি, তো তাই আমি চাই নাই আমার সামনে আমার মন্ত্রীমশাইয়ের কোনো ক্ষতি হোক। আমার মন্ত্রীমশাইয়ের ক্ষতি হলে যে আমি বেঁচে থাকতে পারবো না। জিন তখন বলল, আমি ঠিক বুঝতে পারলাম না, তুমি মন্ত্রীমশাইকে ভালোবাসো মানে? সুগা তখন মনে মনে ভাবতে লাগলো, এই মেয়েকে আমি কতবার বুঝিয়ে আনলাম যে এরকম উল্টাপাল্টা কথা যেন না বলে, কিন্তু মেয়েটাও তখন ঠিকই মাথা নাড়িয়ে হ্যাঁ হ্যাঁ করলো। আর এখন কী সব বলা শুরু করেছে। জাঙ্কুক যদি জানে তে তার বাসায় এসে তারই বাবা মার সামনে তাকে ভালোবাসি ভালোবাসি করছে, তাহলে তো সুগা আমারই খবর নেবে। সুগা তখন সামান্য একটু তেকে ধাক্কা দিয়ে বলল, তে অনেক দেরি হয়ে গেছে, চল আমরা এবার বাসায় যাই। জিন তখন বলল, এ কি, ও এখনই এসেছে, ও এত তাড়াতাড়ি বাসায় যাবে না। আমার মেয়েটাকে খুব পছন্দ হয়েছে, ও আমাদের সাথে আজ দুপুরে খাবার খেয়ে তারপর যাবে। আর সুগা, তুমিও বসো, তুমিও খাবার খাবে। না না ম্যাডাম, অনেক দেরি হয়ে যাচ্ছে, তে চল এখন। তখনই জিন সুগাকে ধমক দিয়ে বলল, সুগা, তোমাকে আমি কতবার বলেছি আমাকে ম্যাডাম না, বরং আমাকে বড় মা বলে ডাকবে। তুমি ভালো করেই জানো আমি তোমার আর জাঙ্কুকের মাঝে কখনো কোনো পার্থক্য করিনি। জাঙ্কুক যদি আমার ছেলে হয়ে থাকে তাহলে তুমি হচ্ছ জাঙ্কুকের বড় ভাই, মানে আমার বড় ছেলে। সেই হিসেবে তুমি আমাকে বড় মা বলে ডাকবে, কখনো যেন তোমাকে আমি ম্যাডাম বলে না ডাকতে শুনি। তে তখন বলল, আচ্ছা মন্ত্রীমশাই কোথায়? ওনারকে সাথে আমি দেখা করতে চাই। অনেক দিন হয়েছে আমার মন্ত্রীমশাইয়ের সাথে দেখাই হয় না। জানেন, উনি না আমার উপর রেগে আছেন, আমি কিছুই করিনি, তারপরে উনি আমার সাথে রাগ দেখাচ্ছেন। আচ্ছা জাঙ্কুক মানে মন্ত্রীমশাই এত রাগ করে কেন? আপনাদের সাথেও কি এরকম ব্যবহার করে উনি? উনি তো আমার ফোনই ধরে না। আমি যখনই ওনার সাথে কথা বলতে চাই তখনই আমার উপর রাগ দেখায়। আমি কি খুব পচা বলেন? আরেম তখন তেকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, তোমার বাসায় কে কে আছে? তে তখন বলল, আমার বাবা মা সেই ছোটোবেলায় মারা গেছে, আমি আমার দাদির সাথে থাকি। আর সুগা, উনি আমার খালাতো ভাই। আরেম তখন সুগাকে বলল, আসলে সুগা, আমি তের সেফটি নিয়ে অনেক চিন্তা করছি। তারা যখন জাঙ্কুকে এভাবে মারার জন্য লোক পাঠিয়েছে, আমার তো খুব ভয় করছে, না জানি আবার তারা তের পিছে না পড়ে যায়। সুগা তখন বলল, না না, তের পিছে কেন পড়বে? তেকে তো ওরা চিনেই না, তাহলে তের কি ভয় তাদেরকে দিয়ে? জিন তখন বলল, দেখো সুগা, বড়রা যা বলে ভালোর জন্যই বলে, হতেও পারে আরেম ঠিকই বলছে, তে এখন থেকে আমাদের সাথে থাকবে। কিন্তু এটা কি করে সম্ভব? তে আপনাদের সাথে কেন থাকবে? বললাম তো, তে আমাদের সাথে থাকবে। আমাদের সাথে থাকলে সে নিরাপদে থাকবে। ওখানে শুধু দাদির সাথে থাকবে। বয়স্ক মানুষ, উনি বুঝবে কি বুঝবে না, এত ছোট একটা মেয়ের কোন ক্ষতি যদি হয়ে যায় তো। তাই আমরা চাচ্ছি তে এখন থেকে আমাদের সাথে থাকুক। তার যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকবে, আবার না হয় চলে যাবে। কথাটা শুনে তে অনেক বেশি খুশি। তে তখন মনে মনে ভাবলো, তার মানে আমি এখন থেকে মন্ত্রী মশাইয়ের সাথে 24 ঘন্টা থাকতে পারবো। ইস, আমার যে কি খুশি লাগছে। মন্ত্রী মশাই, এখন আপনাকে আমার কাছ থেকে কে বাঁচাবে? তে তখন বলল, আমি তাহলে আমার দাদির সাথে দেখা করে আসি, দাদির অনুমতি নিয়ে আসি। দাদি যদি থাকতে বলে তাহলে আমি থাকবো, না হয় দাদিকে ছাড়া একা একা আমার ভালো লাগবে না।
আরেন তখন বলল, দরকার পড়লে তোমার দাদিকেও আমরা আমাদের বাসায় নিয়ে রাখবো, আমাদের বাসায় কোনো সমস্যা নেই। জাঙ্কুকের ছোট বোন রোজ তখন তের কাছে আসলো আর বলল, তে তুমি কি ভাইয়ার রুম দেখবে? চলো তোমাকে আমি জাঙ্কুক ভাইয়ার রুম দেখাই। তে দৌড়ে রোজের সাথে গেল জাঙ্কুকের রুম দেখার জন্য। জাঙ্কুকের ঘরের বাইরে দাঁড়িয়ে আছে তে, ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না সে। কীভাবে ঢুকবে যদি জাঙ্কুক তাকে ধমক দেয় এই ভেবে, কিন্তু দরজাটা খুলবে কি করে? দরজার কোনো লকই সে দেখতে পাচ্ছে না। তখনই রোজ বলল, আরে তুমি জানো না আমার ভাইয়ার দরজায় পাসওয়ার্ড দেওয়া আছে, যেন কেউ তার রুমে যখন তখন ঢুকতে না পারে। রোজ এরপর পাসওয়ার্ড খুলে দিল আর তেকে বলল, তে তুমি ভেতরে যাও, আমি এখনই আসছি। এরপর ভেতরে ঢুকে অবাক হয় তে, রুমের চারিদিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। ঘরের দেয়ালে জাঙ্কুকের বড় করে একটা ছবি টাঙানো। তে কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থেকে টুপ করে একটা চুমু খেলো। নিজে নিজে লজ্জা পাওয়ার ভান করলো সে। ড্রেসিং টেবিলের উপর থেকে জাঙ্কুকের পারফিউম একবার নাকের কাছে নিয়ে গন্ধ নিল, নিজ শরীরে কিছুটা ছড়িয়ে দিল। পরিপাটি করে সাজানো রুমটা। তে একবার নিজের রুমের সাথে জাঙ্কুকের রুমের তুলনা করলো, সাথে সাথে একটাই কথা তার মাথায় আসলো, কোথায় এই মন্ত্রীমশাইয়ের রুম আর কোথায় আমার রুম? মন্ত্রীমশাইয়ের রুম কত সুন্দর, আমার রুমে যেই ঢুকবে সেই ঢুকেই বলবে মনে হয় যেন ভুল করে গোয়াল ঘরে ঢুকে পড়েছি। এত বাজে আমার রুম, সব সময় নোংরাই থাকে। তে ঘরে চারিদিকে ঘুরছিল, এমন কথা ভাবছিল তে। ঘুরতে ঘুরতে এই জাঙ্কুকের বারান্দায় চলে যায়। বিশাল বারান্দা, অনেক রকমের ফুলের গাছে পরিপূর্ণ। অবাক হয়ে যায় তে, তার মন্ত্রী মহাশয়ের ফুলের গাছের শখও আছে আবার। বারান্দার একপাশে কয়েকটা কালো গোলাপের গাছ দেখে চমকে উঠেতে। কালো গোলাপ তার অনেক পছন্দের, কিন্তু সেই কালো গোলাপ সচরাচর কারো বাসা তেমন একটা দেখে না। তে কালো গোলাপের একটা পাপড়ি ছিঁড়ে তার হাতে নিল। তা দেখে রোজ চেঁচিয়ে উঠলো আর বলল, এই তুমি কি করছো? কি ভাইয়ার গাছে হাত দিও না, কালো গোলাপ ভাইয়ার অনেক পছন্দের গাছ। ভাইয়া যদি জানে তুমি ভাইয়ার কাছে হাত দিয়েছো তাহলে কিন্তু ভাইয়া আমাদের সবার খবর নিয়ে নেবে। প্লিজ প্লিজ তুমি যেভাবেই হোক আর গাছে হাত দিও না তো। আর যে ফুলের পাপড়িটা ছিঁড়েছো সেটা তাড়াতাড়ি করে ব্যাগে লুকিয়ে নাও, কোনোভাবেই যেন ভাইয়া বুঝতে না পারে যে ওনার পছন্দের গাছ কেউ টাচ করেছিল। তার দাদির সাথে কথা বলেছে, তার দাদি তাকে পারমিশন দিয়েছে কিছুদিন জাঙ্কুকের বাসায় থাকার। এরপর রাত প্রায় 2টার উপরে। নতুন বাড়ি, নতুন জায়গা, যার কারণে তার ঘুম একটু হচ্ছে না। তবুও যেন একটু চোখটা লেগে এসেছিল। কিন্তু হঠাৎই কানে বাজলো নিচের গেটের খটখট আওয়াজ। হঠাৎ ঘুমটা হালকা হয়ে আসলো, তাই চোখটা কচলিয়ে নিল। আবার আওয়াজ পেল সে। ভয়ে ধরপড়িয়ে উঠলো তে। এত রাতে কিসের আওয়াজ? বাড়িতে নিশ্চিত চোর এসেছে। ভাবতে লাগলো তে কি করবে, কাকে ডাকবে? এখন তো সবাই ঘুমাচ্ছে। তে কয়েকবার ঘুমানোর চেষ্টা করলো, আওয়াজটা কোথা থেকে আসছে সে ভয়ে তার ঘুমই আসছে না। জায়গাটা বুঝে দরজাটা খুলে এসে বাইরে দাঁড়ালো। কেউ বাহির থেকে দরজা ধাক্কাচ্ছে কখন থেকে। তে ভাবলো এত রাতে কে হবে? গেটের দারোয়ান চাচা, হয়তো কিছু হয়েছে কি? চাচাকে একবার ডেকে দেখি। তারপর নিজেই ভাবলো, না থাক, চাচা ঘুমাচ্ছে, ঘুমিয়ে থাক, আমি প্রথমে দেখে আসি। তে আস্তে আস্তে দরজার সামনে গিয়ে দাঁড়ালো আর ভাবতে লাগলো, আল্লাহ যেন কোনো চোর ডাকাত না হয়। তারপর আস্তে আস্তে দরজাটা খুলে নিল। দরজাটা খুলতেই কেউ একজন তের উপর ঢলে পড়লো। টাল সামলাতে না পেরে তে কয়েক কদম পিছিয়ে গেল। তে ভ্যাবাচাকা খেয়ে গেল আর বলল, এই কে আপনি? আশ্চর্য তো, এত রাতে এখানে। কথা শেষ না করতেই তের উপর থেকে সরে দাঁড়ালো সে। তে দেখে ভয় হাঁসফাঁস করতে লাগলো। ভয় তার মুখের কথা যেন হাওয়ায় ভেসে গেল। তবুও কিছু বলার চেষ্টা করলো, আপনি আপনি এত এত রাতে? তের কথায় জাঙ্কুক কোনো প্রতিক্রিয়া করলো না, বরং চোখ বন্ধ করে ঢুলে ঢুলে হাঁটতে লাগলো। মনে হলো যেন এখনই পড়ে যাবে। তে মনে মনে ভাবলো, ইস, আমার মন্ত্রী মশাইয়ের সাথে তাহলে আমার দেখা হয়েই গেল। কিন্তু মন্ত্রী মশাইয়ের এই অবস্থা কেন? আর উনি এত রাতে চোরের মতো ঘরে ঢুকছে কেন? তে এসব ভাবছে, জাঙ্কুক আবারও তার উপর ঢলে পড়ল। তে অবাক হচ্ছে, কি হয়েছে জাঙ্কুকের আজ? এমন করছে কেন? আজব তো। তে জাঙ্কুকের পাশে 2 পা উঁচু করে বসে বলতে লাগলো, এই যে মন্ত্রী মশাই, হঠাৎ কি হলো আজ আপনার? এমন করছেন কেন? তের কথার কোনো উত্তর দিল না জাঙ্কুক। তে আর কিছু না ভেবে দরজা আটকে উপরে উঠতে উঠতে বলল, যা ইচ্ছা তাই করুন, তাতে আমার কি? যেখানে ইচ্ছা সেখানে ঘুমান, আমার কোনো কিছু যায় আসে না। আমি কিছু বললে তো রেগে যাবেন, আমাকে তো আপনার ভালোই লাগে না। তে
একবার জাঙ্কুকের দিকে তাকালো। কি সুন্দর লাগছে তার মন্ত্রী মশাইকে আজ। মায়া মায়া চেহারা, শরীরে সাদা শার্ট, হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করা, কালো বেল্ট পরা, পাশেই পড়েছিল একটা কালো কোট। তে ভাবতে লাগলো, ইস আমার মন্ত্রী মশাইকে একদম নায়কের মতো লাগছে কেন। তে অনেকটা কষ্ট করে সবটা শক্তি খরচ করে তার মন্ত্রী মশাইকে উপরের রুমে নিয়ে আসলো। সে ভাবতে লাগলো, মন্ত্রী মশাই হঠাৎ কি হয়ে গেল? মন্ত্রী মশাই কি বাইরে কারোর সাথে মারামারি করেছে নাকি? এরপর তে ভাবনা থেকে বের হয়ে তার মন্ত্রী মশাইয়ের মুখের দিকে তাকালো আর বলল, ছি, মুখে কি গন্ধ। এই যে শুনছেন মন্ত্রী মশাই, এবার সরুন না, এসে গিয়েছি তো রুমে। তে ভাবতে লাগলো, আমি তো ভেবেছিলাম আমার মন্ত্রী মশাই আনরোম্যান্টিক, এখন দেখি মন্ত্রী মশাই তো বেশ রোম্যান্টিক, শুধু আমার গায়ে আঠার মতো লেগে থাকতে চাইছে। তে জাঙ্কুককে কোনো রকম বিছানায় ঘুম পাড়াতে জাঙ্কুক তের উপর ঢলে পড়লো। তে তখন বলল, উফ ওই কি করছেন, ছাড়ুন না, আরে ব্যথা পাচ্ছি তো, আপনার ওজন এত বেশি কেন, উফ উঠুন আমার উপর থেকে। আরে আমি ব্যথা পাচ্ছি তো মন্ত্রী মশাই, আলু ভর্তা বানিয়ে দেবেন নাকি আমাকে? উফ এই লোকের তো দেখি কোনো খবরই নেই। তে নিচ থেকে ওঠার চেষ্টা করছে, কোনো রকম এক পাশে সরিয়ে উঠতে সক্ষম হলো তে, আর বলল, উফ বাঁচা গেল তাহলে। যাওয়ার আগে মন্ত্রী মশাইয়ের পায়ের জুতাগুলো খুলে দেই। রুম থেকে চলে যাওয়ার সময় গুনগুন শব্দ শুনতে লাগলো তে, কিন্তু কি বলছে তাতে বুঝতে পারছে না। তাই বোঝার জন্য একদম জাঙ্কুকের মুখের সামনে গিয়ে বসতেই জাঙ্কুক তের হাত চেপে ধরে বলতে লাগলো, প্লিজ আমাকে যেতে দিও না, আমি চলে গেলে আর ফিরে আসবো না। দেখো সত্যি বলছি, আর ফিরবো না চলে গেলে। আরও কি যেন বলছিল তা বোঝার কোনো উপায় নেই, যেটুকু বুঝলো তাও মাথায় যেন কিছুই ঢুকলো না তের। তারপর